আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। হাতে কলমের রিটার্ন প্রিপারেশনের পর্ব 1-এ আমরা দেখেছিলাম কিভাবে আপনি করযোগ্য আয় নেই এমন একজন ব্যক্তির সকল ইনফরমেশন যথাযথভাবে পূরণ করে একটি ট্যাক্স রিটার্ন অনলাইনে পূরণ করবেন এবং সাবমিশন করবেন। হাতে কলমে রিটার্ন প্রিপারেশন পর্ব 2-এ আমরা দেখেছিলাম কিভাবে আপনারা ট্যাক্স রিটার্ন সাবমিশনের পরে ট্যাক্স সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স রিটার্নের কপি ডাউনলোড করে আপনাদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করবেন। হাতে কলমে রিটার্ন প্রিপারেশনের পর্ব 3-এ আজকে আমরা দেখব একজন ব্যক্তি যার কিনা শুধুমাত্র সঞ্চয়পত্র হতে আয় আছে, সে কিভাবে ট্যাক্স রিটার্নটি প্রিপেয়ার করবে এবং অনলাইনে সাবমিট করবে। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয়ের পারপাসে ট্যাক্স রিটার্নটি দিয়ে থাকেন তাদের কোনো কনফিউশনই থাকবে না, নিজেরাই ঘরে বসে আপনাদের ট্যাক্স রিটার্নটি খুব সহজেই প্রিপেয়ার করতে পারবেন। কাজে চলে আসুন এই গুগল ক্রোম অপশনটিতে, এখানে এসে ই রিটার্ন টাইপ করতেই আমরা ই রিটার্নের ওয়েবসাইটটি পেয়ে গেলাম etaxnbr.gov.bd। রিটার্নের ওয়েবসাইটটিতে গেলে আমাদের সামনে এই ইন্টারফেসটি আসে, যেখানে 6টি অপশনের মধ্যে আমরা এই ই রিটার্ন অপশনটিতেই ট্যাবটিতেই চলে যাব। এখানেই আমরা যাবতীয় ট্যাক্স রিটার্ন ফিল আপ করা, সাবমিশন করা এবং সার্টিফিকেট, অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করা সব কার্যক্রম হয়ে থাকবে। কাজে ই রিটার্ন অপশনে ক্লিক করলেই আমাদেরকে প্রশ্ন করছে আই এম অলরেডি রেজিস্টার্ড নাকি আই এম নট রেজিস্টার্ড। যেহেতু আমরা পূর্বেই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছি, আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড অপশনে যাব। যদি আপনারা রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে বায়োমেট্রিক সিম দিয়ে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, দয়া করে আপনারা সেই ভিডিওটি একবার দেখে নিন। কাজে আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক সাথে সাথেই আমাদের এই ইন্টারফেসে নিয়ে এসেছে। এখানে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের করদাতার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। ক্যাপচাটি খুব সতর্কতার সাথে দিতে হবে। দেন সাইন ইন বাটনে ক্লিক করলে দেখুন আমরা করদাতার অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে করদাতার নাম এবং ছবি দেখতে পাচ্ছি। অ্যাসেসমেন্ট ইয়ার আমরা 25-26-এরটাই পূরণ করবো। কাজে 25-26টি আমরা চেঞ্জ করছি না। দেন আমরা রেগুলার ই রিটার্নে চলে যাচ্ছি। এখানে বলে রাখি আমাদের এই করদাতার অন্য কোনো সোর্স ইনকাম নেই, শুধুমাত্র সঞ্চয়পত্র হতে আয় আছে এবং ওনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের একটি ইন্টারেস্ট ইনকাম আসে এবং ওনার একটি হাউস প্রপার্টি আছে, যে হাউস প্রপার্টি ভাড়া দেওয়া আছে সেখান থেকে ওনার একটি ইনকাম আসে। কাজেই আমরা এই তথ্যগুলো পূরণ করার মাধ্যমে ওনার ট্যাক্স রিটার্নটি খুব সহজেই আজকে সাবমিট করব। দেখুন ওনার রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক এসেছে, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 অটোমেটিক এসেছে, ইনকাম ইয়ার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত। রেসিডেন্ট স্ট্যাটাস, উনি যেহেতু বাংলাদেশেরই একজন নাগরিক এবং বাংলাদেশেই থাকে, ওনার অপশনটি রেসিডেন্টই সিলেক্ট করা আছে। ওনার কোনো ট্যাক্স এমটেড ইনকাম নেই। ওনার এই 7টা হেডের মধ্যে 2টি হেডে ইনকাম আছে, ইনকাম ফ্রম রেন্ট এটি আমরা টিক দিয়ে দিচ্ছি, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটি আমরা টিক দিয়ে দিচ্ছি। যেহেতু ওনার সঞ্চয়পত্র ইনকাম আছে এবং ব্যাংক ইন্টারেস্ট আছে, এই 2টি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে পড়ে। কাজে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্লিক করে দিলাম। ওনার ক্ষেত্রে এই অপশনগুলোর কোনোটি প্রযোজ্য নয়। উনি কোনো ফার্মের মেম্বার নয়, অ্যাসোসিয়েশন অফ পার্সনের মেম্বার নয়, দেশের বাইরেও ইনকাম নেই, ওনার কোনো স্পাউস অথবা মাইনর চিলড্রেন নেই যার ইনকাম সেপারেট অ্যাসেস হয় না। উনি ফার্স্ট শিডিউল অনুযায়ী কোনো ভলান্টিয়ার ডিসক্লোজারও করতে চান না। কাজে আমাদের এই ইন্টারফেসটি ফিল আপ হয়ে গিয়েছে, আমরা কন্টিনিউ বাটনে প্রেস করে দিব। দেখুন এখানে ওনার মেন সোর্স অফ ইনকাম এরিয়া কোনটি। উনি ঢাকা, চিটাগং সিটি কর্পোরেশন কিংবা অন্য সিটি কর্পোরেশনের বাসিন্দা নয়। কাজে ওনার জন্য অপশন হচ্ছে এনি আদার এরিয়া। আপনারা যারা কোনো পৌরসভা কিংবা কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার বা করদাতা, আপনাদের অবশ্যই এই এনি আদার এরিয়া অপশনটি সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের মিনিমাম ট্যাক্সের পরিমাণটাই বেড়ে যাবে। কাজে আপনারা যদি কোনো সিটি কর্পোরেশনের বাসিন্দা না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এনি আদার এরিয়া অপশনটি সিলেক্ট করবেন। এখানে উনি কোনো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা নয়, প্রতিবন্ধী নয় কিংবা প্রতিবন্ধী সন্তানের
গার্ডিয়ানও নয়। উনি ট্যাক্স রিবেট দেখেন এখানে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, রিবেটেবল ইনভেস্টমেন্ট করেছে কিনা। রিবেটেবল ইনভেস্টমেন্ট হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। আপনি যদি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনে থাকেন সে শেয়ারে বিনিয়োগ, আপনি যদি লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়ে থাকেন সেই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে যেই প্রিমিয়ামটুকু দিয়েছে সেটি, এবং আরও কিছু অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলো যদি আপনি করে থাকেন। উনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছে যে কারণে উনি ট্যাক্স রিবেট পাওয়ার যোগ্য, কিন্তু যেহেতু ওনার কোনো করযোগ্য আয় নেই এই ট্যাক্স রিবেটটি ওনার জন্য তেমন একটা ইম্প্যাক্ট করবে না। কিন্তু যদি তারপরে যদিও ওনার ট্যাক্সেবল ইনভেস্টমেন্ট আছে, যেহেতু ওনার ট্যাক্সেবল ইনভেস্টমেন্ট আছে আমরা ওনার এখানে ইয়েস অপশনে ক্লিক করলাম। আইটি 10B রিকোয়ারমেন্টস, এটি মূলত আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির বিস্তারিত বর্ণনা। আপনার অ্যাসেট কি 50 লক্ষ টাকার ঊর্ধ্বে আছে গ্রস ওয়েলথ? নো। আপনার একটি মোটর কার আছে? নো। আপনার কোনো বিদেশি প্রপার্টি আছে? নো। আপনার কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ডাইরেক্টর আছে? নো। আপনার কোনো সিটি কর্পোরেশন এলাকায় কোনো হাউস প্রপার্টি আছে? নো। দেখুন ওনার কিন্তু হাউস প্রপার্টি আছে কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় নেই, ওনার হাউস প্রপার্টি আছে পৌরসভা এলাকায়। আপনার যদি পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদে কোনো হাউস প্রপার্টি থেকে থাকে আপনি এখানে নো সিলেক্ট করবেন। শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় ঢাকা, চিটাগাং অথবা অন্য কোনো সিটি কর্পোরেশনে যদি আপনার হাউস প্রপার্টি থেকে থাকে তখনই শুধুমাত্র আপনি এখানে ইয়েস এ অপশনটি সিলেক্ট করবেন। এখন দেখুন আইটি 10B may not be mandatory, still want to submit। আমরা সবসময় আমাদের গ্রাহকদেরকে সাজেশনস দিয়ে থাকি আপনারা আপনাদের পরিপূর্ণ সঠিক গ্রহণযোগ্য তথ্য যতটুকু পারা যায় এই ট্যাক্স রিটার্নে উল্লেখ করবেন। কাজে আইটি 10B ম্যান্ডেটরি না হলেও আমরা ওনার ক্ষেত্রে ইয়েস সিলেক্ট করেছি। আমরা ওনার যা যা অ্যাসেট আছে এবং লাইবিলিটি আছে এগুলো আমরা ট্যাক্স রিটার্নে সব ডিসক্লোজ করে রাখবো, যাতে ভবিষ্যতে উনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন না হয় এগুলো নিয়ে। আজকে প্রয়োজন হচ্ছে না, ভবিষ্যতে ওনার প্রয়োজন হতে পারে, ভবিষ্যতে ওনার একটা গাড়ি কিনতে হতে পারে, একটি অফশোর প্রপার্টি কিনতে হতে পারে, তখন ওনার এই আইটি 10B ম্যান্ডেটরি হয়ে যাবে। তখন ওনার আজকে যে ইনফরমেশন ওনার ট্যাক্স রিটার্নে দেওয়া আছে এটি ওনার কাজটাকে সহজ করে দিবে। কাজেই আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন যেহেতু আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ব্র্যান্ড এই দুটি অপশনে সিলেক্ট করে এসেছি, এখানে আমাদের এই দুটি ট্যাবই ওপেন হয়েছে। আমরা যদি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করতাম এখানে চলে আসতো, ইনকাম ফ্রম আদার্স সিলেক্ট করলে এখানে চলে আসতো, যা যা সিলেক্ট করবো 7টাও সিলেক্ট করলে 7টাই এখানে চলে আসতো। কাজে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে আমরা এখানে যে অ্যাসেট এখানে আছে সেগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র অপশনটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখানে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার আছে, ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার আছে। যেহেতু উনি কোনো পেনশনার সঞ্চয়পত্র কিনেনি, উনি কিনেছে পরিবার সঞ্চয়পত্র, যেটি যে কোনো নারী কিংবা 65 বছরের ঊর্ধ্বে একজন পুরুষ কিনতে পারে, সেই সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রটি উনি কিনেছে। উনি ইনকাম ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার অপশনটি সিলেক্ট করেছেন। দেন হচ্ছে এখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট এবং কত টাকা ট্যাক্স কাটা হয়েছে এগুলো উল্লেখ করেছে। এই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন? আপনারা যে জায়গা থেকে সঞ্চয়পত্রটি কিনেছেন, সেটি যদি পোস্ট অফিস হয়ে থাকে পোস্ট অফিস, সেটি যদি ব্যাংক হয়ে থাকে ব্যাংক, সেটি যদি বাংলাদেশ ব্যাংক হয়ে থাকে বাংলাদেশ ব্যাংক, সেটি যদি কোনো প্রাইভেট বা সরকারি ব্যাংক হয়ে থাকে, যেখান থেকে আপনি কিনেছেন সেখানেই যাবেন। সেখানে গিয়ে বলবেন যে আমার গত 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত আমার যে সঞ্চয়পত্র থেকে ট্যাক্স কাটা হয়েছে সেটির একটা সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট আমার প্রয়োজন। তাহলে ওখান থেকে আপনারা একটা ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাবেন। ওই ট্যাক্স সার্টিফিকেট আপনারা দেখবেন আপনাদের কত তারিখের সঞ্চয়পত্রটা ইস্যু করা হয়েছে, এই সঞ্চয়পত্রের ভ্যালু কত টাকা আপনাকে ইন্টারেস্ট বাবদ দেওয়া হয়েছে এবং কত টাকা তার থেকে ট্যাক্স কাটা হয়েছে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবং একই সাথে কোনো সঞ্চয়পত্র যদি এই কর্পোরেশন নগদায়ন হয়ে থাকে সেটিও উল্লেখ করা আছে। সেখান থেকে আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটি, সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করবেন, ইস্যু ডেটটি উল্লেখ করবেন। এখানে ক্যালেন্ডার অপশন আছে, এখান থেকে ইস্যু ডেটটা সিলেক্ট করবেন। আপনারা ভ্যালুটি এখানে দিয়ে দিবেন, ইন্টারেস্ট কত, টিডিএস কত। একইভাবে আপনারা যতগুলো সঞ্চয়পত্র আছে এখানে অ্যাড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাড করবেন। যেহেতু আর 3টি সঞ্চয়পত্র আছে, আমরা 3টি সঞ্চয়পত্র এখানে উল্লেখ করলাম। দেখুন এখানে স্বয়ংক্রিয়ভাবেই টোটাল সঞ্চয়পত্রের ভ্যালু, ইন্টারেস্ট কত টাকা এবং কত টাকা ট্যাক্স কাট হয়েছে চলে এসেছে। দেন আপনি যদি এখানে অন্য একটি টাইপ অ্যাড করতে চান, অ্যাড অ্যানাদার টাইপ, ধরেন আমার সঞ্চয়পত্র আদার দেন পেনশনারও আছে আবার পেনশনারও আছে, তখন আমি এখানে পেনশনার অপশনটি সিলেক্ট করে দিলে
ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র পেনশনার চলে আসছে। যখন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস একইভাবে উল্লেখ করে দিলে চলে আসবে। যেহেতু ওনার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, আমরা এটি রিমুভ করে দিচ্ছি। তাহলে ওনার সঞ্চয়পত্র আছে এবং একটি ব্যাংক ইন্টারেস্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে উনি কিছু ইন্টারেস্ট পেয়ে থাকেন। সেই ব্যাংক ইন্টারেস্টের অপশনে গিয়ে আবার বিস্তারিত ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নাম, এখানে সব ব্যাংকের নাম দেওয়া আছে। আপনি শুধু এখানে ক্লিক করে ব্যাংকের নামটি সিলেক্ট করবেন। আপনার এখানে আপনার অপশন দেওয়া আছে, আপনি আপনার অ্যাকাউন্টটি যে ধরনের সেভিংস, এফডিআর অথবা ডিপিএস যে ক্যাটাগরিতে পড়ে সে অপশনটি সিলেক্ট করবেন। আপনি ব্রাঞ্চ নেমটি এখানে উল্লেখ করবেন হাতে লিখে, অ্যাকাউন্ট নাম্বারটি এখানে উল্লেখ করবেন, আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে ইন্টারেস্টের পরিমাণটা নেবেন, আপনার কোনো চার্জ কাটা হয়ে থাকলে সেই চার্জের অ্যামাউন্টটি নেবেন, এবং আপনার এই ইন্টারেস্টের থেকে যে টিডিএসটা কাটা হয়েছে সেই টিডিএসটি এখানে উল্লেখ করবেন। পরিশেষে আপনার ইয়ার এন্ড 30 জুন 2025-এ যে ব্যালেন্সটি ছিল সেই ব্যালেন্সটি এখানে উল্লেখ করে দিবেন। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে পর্যায়ক্রমিকভাবে উল্লেখ করতে পারবেন না। যেহেতু একটি অ্যাকাউন্টই আছে, আমরা একটি অ্যাকাউন্টই দেখালাম। আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখানে নেট ইনকাম কত, টোটাল টিডিএস কত চলে এসেছে। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমরা রেন্ট অপশনে চলে গেলাম। এখানে ওনার প্রপার্টি টাইপটি কি ধরনের, এখানে ডাউন এরোতে ক্লিক করলে হাউস প্রপার্টি অর আদার প্রপার্টি, ওনার যেহেতু হাউস প্রপার্টি সেহেতু হাউস প্রপার্টিটা আমরা সিলেক্ট করে দিলাম। ওনার এই হাউস প্রপার্টির অ্যাড্রেসটি কোথায় এখানে উল্লেখ করে দিলাম। এটি কি সিটি কর্পোরেশন এলাকায়, যেহেতু এটা পৌরসভা এলাকায় সেজন্য আমরা এখানে নো অপশনে সিলেক্ট করলাম। আপনার যদি সিটি কর্পোরেশন এলাকা হয়ে থাকে এখানে অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন, আর যদি পৌরসভা অথবা কোনো ইউনিয়ন পরিষদ এলাকায় হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই নো সিলেক্ট করবেন। টোটাল এরিয়া অফ প্রপার্টি 1655, ওনার যত স্কয়ার ফিটের আপনার প্রপার্টি সেটা এখানে উল্লেখ করবেন। দেখুন ওনার টোটাল প্রপার্টিটাই এখানে রেন্টেড, যে কারণে আমরা টোটাল এরিয়া অফ প্রপার্টির একটা পুরোটাই রেসিডেন্সিয়াল রেন্টেড অপশনে দেখিয়ে দিয়েছি। যদি কোনো কমার্শিয়াল ল্যান্ড থাকতো তাহলে এখানে দেখাতাম। কত মাসের জন্য ওনার রেন্টটা দেওয়া হয়েছে, 12 মাসই ওনার রেন্ট ছিল, কাজে আমরা এখানে 12 উল্লেখ করে দিয়েছি। ওনার প্রতি মাসে ভাড়া বাবদ 20,000 টাকা করে নিয়েছে, কাজেই 12 মাসে 2,40,000 টাকা অ্যানুয়াল রেন্ট উনি নিয়েছে। অ্যানুয়াল রেন্ট এবং রেন্ট রিসিপ্ট এই দুইটি সেম। আমরা যেহেতু এটির বাজার মূল্য কত, বাজারের ভ্যালু কত, বা এটা এই ধরনের একটি ফ্ল্যাটের রেন্ট কত হতে পারে এই ধরনের কোনো ডাটা আমাদের কাছে নেই। হ্যাঁ, ওকে। এখানে আপনি যদি দেখেন অ্যানুয়াল রেন্ট হচ্ছে রিজনেবল অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, এবং অ্যানুয়াল রেন্ট এই দুটির মধ্যে হাইয়েস্টটা। কাজে আমাদের এই ধরনের কোনো তথ্য নেই, কাজে আমরা যে ভাড়াটি পেয়েছি সেটি অ্যানুয়াল রেটে বসিয়েছি এবং রেন্ট রিসিপ্টেও বসিয়েছি। এনি চার্জ পেড বাই টেনেন্ট, ভাড়াটিয়ে যদি কোনো চার্জ দিয়ে থাকে এখানে ওনাকে কোনো চার্জ দেয় নেই, যদি দিয়ে থাকে আপনারা সেখানে উল্লেখ করবেন। অন্য কোনো রিসিপ্ট আপনারা যদি কোনো অ্যাডভান্স অথবা রিপেয়ার মেনটেন্যান্স অথবা কোনো সালামি এই বাবদ কোনো টাকা যদি পেয়ে থাকে সেটা এখানে উল্লেখ করবেন। তাহলে দেখেন আমার এখানে টোটাল রেন্ট স্বয়ংক্রিয়ভাবে 2,40,000 টাকা চলে এসেছে, নেট টোটাল রেন্ট 2,40,000 টাকা চলে এসেছে। অপর পাশে যদি আমরা যাই, এখানে দেখেন সার্ভিস চার্জ দিছে কিনা, টেনেন্ট নো, আমি কি অনলি ওনার কিনা ইয়েস। যদি এমন হয়ে থাকে শেয়ার প্রপার্টি, আমি এবং আমার ভাই যৌথভাবে ওনার অথবা হাজব্যান্ড ওয়াইফ যৌথভাবে ওনার, তখন ওখানে আপনাকে নো দিতে হবে। তখন নো দিলে আপনার ওনারশিপ কতটুকু 50%, দেন 50% দিতে হবে। তখন আপনি ইনকামেরও 50% আপনার ট্যাক্স রিটার্ন আসবে, আর বাকি 50% আপনি এখানে ওনারের নেম এবং টিন উল্লেখ করে দেবেন, তার ট্যাক্স রিটার্নে থাকবে। যেহেতু উনি একাই ওনার সেক্ষেত্রে আমরা
আর ইউ দ্য অনলি ওনার, ইয়েস অপশানে সিলেক্ট করে দিয়েছি। উনি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়নি, তাই 0 আপনারা দিলে উল্লেখ করবেন। ওনার কোনো এমন কোনো ইন্টারেস্ট নেই যেই লোনের এগেনস্টে এই প্রপার্টির মর্টগেজ আছে, থাকলে এখানে ইন্টারেস্টের পোর্শনটা আসতো। উনি ল্যান্ড রেভিনিউ অথবা মিউনিসিপ্যাল ট্যাক্স এবছর পরিশোধ করেছে, সেটি এখানে উল্লেখ করলাম। দেখেন রিপেয়ার এন্ড কালেকশন এই 60,000 এটি কিন্তু অটোমেটিক নিয়েছে, 25% পর্যন্ত অটোমেটিক কিন্তু আপনার এই ওয়েবসাইটে নিয়ে নিবে। রিপেয়ার কালেকশন তার মানে হচ্ছে আপনার জন্য প্রযোজক খরচ 60,000 টাকা। এখানে মজার বিষয় হচ্ছে যে ওনার আসলে 60,000 টাকা কিন্তু খরচ হয়নি। যেহেতু ওনার 60,000 টাকা খরচ হয়নি, আমরা এই রিপেয়ার কালেকশনসটা এখানে ওরা অটোমেটিক আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু দেন হচ্ছে ওনার কোনো আনঅ্যাডজাস্টেবল অ্যাডভান্সও নেই, অ্যাডজাস্টেবল অ্যাডভান্সও নেই, কাজেই ওনার দেখেন 100% অফ টোটাল গ্র্যান্ট মাইনাস ডিডাকশন 1,79,000 টাকা। এটি কীভাবে এসেছে? এই যে 2,40,000 টাকা, 2,40,000 টাকা থেকে ওনার 60,000 টাকা রিপেয়ার অ্যালাউন্স বাদ হয়েছে, তার মানে 1,80,000 টাকা, এবং আর 1,000 টাকা উনি মিউনিসিপ্যাল ট্যাক্স দিয়েছে, সে 1,000 টাকা বাদ হয়েছে। দেন হচ্ছে আমরা যে সেভেন আর স্পেশাল রেন্টাল ইনকাম, এই স্পেশাল রেন্টাল ইনকামটা হচ্ছে উনি যে রিপেয়ার এন্ড কালেকশনটি আনস্পেন্ট অবস্থায় দেখিয়েছে, এটি হয়েছে ওনার স্পেশাল রেন্টাল ইনকাম। তার মানে ওনার প্রকৃতপক্ষে রেন্টাল ইনকাম কিন্তু 2,39,000 টাকা, শুধুমাত্র 1,000 টাকা ওনার কমেছে, যেটি হচ্ছে ওনার মিউনিসিপ্যালিটির যে ট্যাক্সটা উনি দিয়ে এসেছে। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে 0 হবে কমার্শিয়াল এরিয়া। দেখুন এই ট্যাক্স রিটার্নে কিন্তু কোনো একটা অপশন যদি 0 না দেন আপনি, তাহলে কিন্তু এটি সামনের দিকে যাবে না। 0 দিয়েছি, 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখন আমি 7 কন্টিনিউ উনি কি ইনভেস্টমেন্ট করেছে, এক্সপেন্ডিচার অপশনে চলে গিয়েছে। আমরা এই ইনভেস্টমেন্ট এই অপশন ওই যে ইনভেস্টমেন্ট করে সিলেক্ট করেছি, তাহলে হচ্ছে ওনার ডাবল বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ টু সাবমিট, এর জন্য উনি যোগ্য হবে, চলে এসেছে। উনি সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করেছে, তার কাজে আমরা সঞ্চয়পত্র এখানে মেম্বার নয় সিলেক্ট করলাম। ওনার দেখুন আমি সিলেক্ট করার পরে এখানে কিন্তু কিছু নেই, তো সবগুলো আমি ইম্পোর্ট ফ্রম অ্যাকোমোডেশন এক্সপেন্সের সাথে সিনক্রোনাইজ করে সন্তানরা নিয়ে আসতে পারি চাইলে। ওকে, গাজী ওনার হাত খরচ বা যে খরচ ওনার প্রযোজ্য, এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, এইটি এখানে উল্লেখ করে দিয়েছি। এটা 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে। ওকে, এখানে যদি আপনি কোনো কমেন্ট, আপনার কোনো কমেন্ট থাকে এখানে আমরা উল্লেখ করতে পারি যে উনি জয়েন্ট পরিবারে থাকে, অথবা উনি ওনার সন্তান ওনার ভরণ পোষণ করে, অথবা ওনার মা বাবা ওনার ভরণ পোষণ করে, তাহলে আমরা এটি উল্লেখ করে দিচ্ছি এখানে। এখানে দেখুন এই সঞ্চয়পত্রের আয়ের জন্য যে ট্যাক্স রিটার্নটি প্রদান করছে, তার প্রকৃতপক্ষে কিন্তু সেই পরিবারের প্রধান আর্নিংস মেম্বার নাও হতে পারে। কাজে সে যদি প্রধান আর্নিংস মেম্বার না হয়ে থাকে, তার এই এক্সপেন্সগুলো এখানে থাকবে না। কাজে এইগুলো সব উল্লেখ করলাম। এবং হচ্ছে গত বছর উনি যে সঞ্চয়পত্রের উপর যে ট্যাক্সটি দিয়ে এসেছে, এটি এখানে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স এই অপশনে উল্লেখ করেছি। এখানে আপনার যে ব্যাখ্যার মধ্যে ট্যাক্স এর সঞ্চয়পত্র যে টাকাটা কেটেছে এবং ব্যাংক ইন্টারেস্ট বাবদ যে টাকাটা কেটেছে, এটি যোগ করে এখানে আমি পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স এখানে উল্লেখ করে দিয়েছি। এছাড়া ওনার আর কোনো এক্সপেন্ডিচার এখানে আমরা দেখাইনি। যদি থাকে আপনারা দেখাতে পারেন অ্যাকোমোডেশন এক্সপেন্স, বাসা ভাড়া যদি থাকে, এডুকেশন এক্সপেন্স যদি থাকে, এনি আদার এক্সপেন্স যদি থাকে, এগুলো এখানে উল্লেখ করে প্রযোজ্য কমেন্ট আপনারা উল্লেখ করে দিবেন। 7 কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি এই স্টেটমেন্টটিতে চলে গেলাম। দেখুন এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অপশনে জিজ্ঞেস করেছে প্রথমে বিজনেস ক্যাপিটাল, যেহেতু ওনার নেই আমরা এখানে টিক দিলাম না। নন এগ্রিকালচার প্রপার্টি, ওনার নন এগ্রিকালচার প্রপার্টি আছে, তাহলে সেটির আন্ডারে ডেসক্রিপশন লোকেশন এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। তার কত স্কোয়ার ফুটের ফ্ল্যাট আছে অথবা কত ডেসিমেল ল্যান্ড আছে আপনি সেখানে বিস্তারিত উল্লেখ করবেন, সেটির লোকেশন কোথায় আছে সেটি উল্লেখ করবেন। এটি কিভাবে উনি পেয়েছে, টাইপ অফ অ্যাকুইজিশন, এটা কি ইনহেরিটেড নাকি গিফট নাকি পারচেজ করেছে, এই 3টে অপশনের মধ্যে যেটি সেটি উল্লেখ করবেন।
কত স্কয়ার ফুট অথবা কত ডেসিমেল, এখানে ইউনিটে প্রথমে সিলেক্ট করবেন। যদি ডেসিমেল উল্লেখ করেন তাহলে এখানে ডেসিমেলটি এখানে দিয়ে দিবেন, যদি স্কয়ার ফুট উল্লেখ করেন কত স্কয়ার ফুট সেটা এখানে দিয়ে দিবেন। এটির ভ্যালু যদি আপনার জানা থাকে ইনকাম ইয়ারের শুরুতে কত শেষে কত, যেহেতু আমাদের জানা নেই, এই ওনার ইনহেরিটেড একটি প্রপার্টি, উনি ভ্যালু কত সেটি জানে না, তাহলে বছরের শুরুতেও আমরা এখানে 0 এবং বছর শেষে এটি 0 উল্লেখ করে দিলাম। যদি আপনার একাধিক প্রপার্টি থাকে তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করলে আপনার যতগুলো প্রপার্টি আছে সব আপনারা এখানে দেখাতে পারবেন। দেন হচ্ছে এখানে ফিনান্সিয়াল অ্যাসেট, ওনার জন্য এটি প্রযোজ্য, ওনার কোনো এগ্রিকালচার প্রপার্টি নেই। ফিনান্সিয়াল অ্যাসেট ক্লিক করলাম, সঞ্চয়পত্র, এখানে হচ্ছে আমরা ইম্পোর্ট ফ্রম ইনকাম অপশনে গেলে সিনক্রোনাইজ হয়ে এখানে চলে আসবে, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি সিনক্রোনাইজ ভ্যালু দিলে সব চলে আসছে। দেন হচ্ছে ওনার কোনো মোটর গাড়ি নেই, কোনো কাউকে লোন দেয়নি, প্রভিডেন্ট ফান্ড, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ডিপিএস, ফিক্সড ডিপোজিট এগুলো কিছুই নেই। ওনার কিছু গোল্ড আছে, আমরা গোল্ড অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গোল্ড, প্লাটিনাম, সিলভার, ডায়মন্ড সব অপশানগুলো আছে। গোল্ডটা সিলেক্ট করলো, উনি কীভাবে পেয়েছে, আবার ইনহেরিটেড, পারচেজ না গিফট সিলেক্ট করলাম। ওনার কি পরিমাণ আছে এখানে ইউনিটের মধ্যে আপনারা চাইলে গ্রাম, কিলোগ্রাম, ভরি সিলেক্ট করতে পারেন। ওনার যেহেতু 12 ভরি গোল্ড আছে, আমরা ভরি উল্লেখ করে এখানে 12 বসিয়েছি, ভ্যালু আমাদের জানা নেই যেহেতু এটা ইনহেরিটেড প্রপার্টি, কাজে আমরা 0 দিয়ে দিয়েছি। ওনার ফার্নিচার, এখানে ফার্নিচার অপশন ক্লিক করলাম, ফার্নিচার ওপেন হলো। ফার্নিচার, ইলেকট্রনিক আইটেমস কীভাবে পেয়েছে, আবার ইনহেরিটেড, গিফট অথবা পারচেস, যে কোনো একটি, যেহেতু ওনার ইনহেরিটেড উনি ইনহেরিটেন্স দিয়েছে। ওনার সব মিলে 20, এখানে এই 20-র মধ্যে চেয়ার, টেবিল, খাট, আলমারি, এভরিথিং, সোফা সব কিছু মিলে ওনার 20 কোয়ান্টিটি আছে এবং যার ভ্যালু ওনার জানা নেই, ভ্যালু 0 দিয়ে দিয়েছে। এবার আসুন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে নোটস, কারেন্সিস, ব্যাংকস, কার্ডস অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট সব এখানে চলে এসেছে। ক্যাশ ইন হ্যান্ড, আপনার বছর শেষে যত টাকা ক্যাশ রয়েছে এটি এখানে ক্লিক করলাম, আমরা এখানে উল্লেখ করে দিলাম। ওনার যদি কোনো লাইবিলিটিস থাকে, কোনো ব্যাংক লোন থাকে অথবা অন্য কারো কাছ থেকে কোনো লোন নিয়ে থাকে অথবা ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে উনি ক্লিক করতে পারবেন, যেহেতু ওনার নেই এই অপশনটি স্কিপ করে গেলাম। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এটি অটোমেটিক নিয়ে নিয়েছে। উনি যদি কাউকে কোনো গিফট দিয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করলে গিফট দিয়েছে, গিফট কাকে দিয়েছে, তার টিন নাম্বার কত এবং অ্যামাউন্ট কত। ওকে, যেহেতু উনি দেয়নি কাউকে এই ধরনের, এটা আমরা তুলে দিলাম। দেখুন সোর্স অফ ফান্ড, উনি কত টাকা ইনকাম দেখিয়েছে রিটার্নে, ওনার কোনো এক্সাম্পটেড আছে কিনা এবং আদার রিসিপ্ট আছে কিনা, এগুলোই মূলত হচ্ছে ওনার সোর্স অফ ফান্ড। আচ্ছা, তাহলে নেট ওয়েলথ, ওনার পূর্ববর্তী বছরের ট্যাক্স রিটার্ন থেকে নেট ওয়েলথ কত ছিল, যদি উনি প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকে তাহলে এই নেট ওয়েলথ অপশনটিতে উনি প্রিভিয়াস ইয়ারের যেটা ওনার ক্লোজিং নেট ওয়েলথ সেটি উনি এখানে নিয়ে আসবে। আর যদি উনি প্রথমবার ট্যাক্স রিটার্ন দিয়ে থাকে তাহলে এটি 0 থাকবে। এই দেখুন এই ভ্যালিডেশন চার্টটি আমাদের সামনে এখন চলে আসলো। দেখুন আমাদের যতক্ষণ পর্যন্ত এই ভ্যালিডেশন চার্টটি মিলবে না ততক্ষণ পর্যন্ত আপনারা সামনে আগাবেন না। যেহেতু উনি দেখেন আমার দেখেন ভ্যালিডেশন চার্টটি এখানে মিলে নেই, কিন্তু গ্রস ওয়েলথটা চলে এসেছে, নেট ওয়েলথ চলে এসেছে, যেহেতু ওনার কোনো লাইবিলিটি নেই। গ্রস ওয়েলথ এবং নেট ওয়েলথ একই, গত বছর ছিল এই অ্যামাউন্টটা, এই বছর হয়েছে নেট ওয়েলথ এই অ্যামাউন্টটা, ওয়েলথ বেড়েছে এই অ্যামাউন্টটা, এবছর ওনার অন্যান্য খরচ হয়েছে, আদার আউটফ্লোতে এগুলো দেখানো হয়েছে। তাহলে ওনার টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে যা টোটাল সোর্স অফ ফান্ড তার চেয়ে কম পাওয়া গিয়েছে, 1000 টাকা, এই কারণে ডিফারেন্স দেখাচ্ছে। কাজেই আমরা এই ট্যাক্স রিটার্নটি এখন মিলাবো কিভাবে, ওনার যে ক্যাশ ব্যালেন্সটা দেখিয়েছি আমরা সেখান থেকে 1000 টাকা কমিয়ে দিব।
দেখুন আমরা 1000 টাকা কমিয়ে দিলাম, এখন ওনার এখানে 0 চলে এসেছে। তাই কাজে আমার এই ভ্যালিডেশন চার্টটি যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সামনের দিকে আগাবো না। যদি আমরা এটাকে 0 না করি সামনের দিকে আগাই, তখনই আমাদের অডিটে সিগনিফিকেন্ট কোয়েশ্চেন থাকবে এই ট্যাক্স রিলেটেড অডিটে পড়ার জন্য। কারণ ওনার এমন কোনো আয় রয়েছে যেগুলো এখানে দেখানো হয়নি, অথবা ওনার এই আয় দিয়ে উনি এমন কিছু করেছে যেটি এখানে দেখানো হয়নি। এই দুইটির যে কোনো একটি ঘটলেই তখনই এই ভ্যালিডেশন চার্টে 0 আসবে না। কাজে এটা অবশ্যই 0 করে যাবে। যদি কখনো এটা বেশি চলে আসে, যদি আমরা এখানে চিন্তা করি যে ধরেন আমার এখানে দেখেন 3000 টাকা নেগেটিভ আসছে, ওকে, তাহলে আমি কি করব, 3000 টাকা ক্যাশে কমাই দিলাম, তখন আমার এই ভ্যালিডেশন চার্জ 0 হয়ে গেল। আবার ধরেন আমার এই 3000 টাকা এখানে ধরেন আমার 2000 টাকা ডিফারেন্স পজিটিভ আসছে, বেশি আসছে, তার মানে কি আমার যা সোর্স পাওয়া গেছে সেগুলো কোথায় গিয়েছে, আউটফ্লোতে আমার সেটা রিফ্লেকশন নেই। এখানে 3,03,608, এর 3,01,608। তখন আমি কি করবো, আবার ক্যাশে ঠিক ওই সমপরিমাণ টাকাটা বাড়িয়ে দিব। তখন আমার দেখেন আমার ভ্যালিডেশন চার্জ 0 হয়ে গেল। কাজে আমার ভ্যালিডেশন চার্জটা 0 করেই সামনের দিকে আগাতে হবে। যে আমার ট্যাক্স রিটার্ন এখন অলমোস্ট ফিল আপ। এখন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমরা ট্যাক্স এন্ড পেমেন্ট এই অপশনে চলে আসবো। ট্যাক্স এন্ড পেমেন্টে দেখেন আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু ট্যাক্স কোনো ট্যাক্স নাই 0। ফিনান্সিয়াল অ্যাসেটে আমার ইনকাম হয়েছে 64,608 টাকা, যা ইনকাম হয়েছে রেন্টের থেকে যা ইনকাম হয়েছে এখানে চলে এসেছে, এগ্রিকালচার সব কিছু এখানে চলে এসেছে, যা যা ইনকাম এসেছে সব এখানে কিছুই করিনি আমরা, সব এখানে চলে এসেছে। আমাদের এখানে কাজ শুধু এক জায়গায়, কত টাকা ট্যাক্স কাটা হয়েছে দেখুন। আমরা উনি কিন্তু কোনো ট্যাক্স না দেওয়ার পরে ওনার একটা ট্যাক্স দেওয়া হয়ে গিয়েছে। কেন ট্যাক্স দেওয়া হয়ে গেছে, ওনার সঞ্চয়পত্র থেকে ট্যাক্স কেটে নিয়েছে, ওনার ব্যাংক ইন্টারেস্ট থেকে ট্যাক্স কেটে নিয়েছে। আপনারা অনেকেই ট্যাক্স দিয়ে থাকেন, পরবর্তীতে এসে ভয় পান বছর শেষে যে ট্যাক্স কিভাবে দিব, আমি তো সঞ্চয়পত্র কিনেছি, এখন যদি আমি ট্যাক্স রিটার্ন দিতে চাই ট্যাক্স দিতে হবে। কিন্তু উনি কিন্তু প্রকৃতপক্ষে রিটার্ন ট্যাক্স দিয়ে এসেছে আগেই, এখন শুধুমাত্র রিটার্নের তথ্যগুলো উল্লেখ করছে। কাজে দেখুন ওনার এখানে দেখুন ওনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল দেখাচ্ছে 3,582 টাকা। এখন এখানে এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা ই রিটার্ন লেজারে চলে যাব। ই রিটার্ন লেজারে গিয়ে সঞ্চয়পত্র অপশনে যাব। সঞ্চয়পত্র অপশনে গেলে এখান থেকে সিনক্রোনাইজ ফ্রম ইনকাম এই অপশনটি ক্লিক করলে উনি যে সঞ্চয়পত্রের যে ট্যাক্সটা ছিল এটি উনি এখন ক্লেম করবে। এখানে সবগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে উনি এখন এন্টার অ্যামাউন্ট, হ্যাঁ 1152 টাকা আছে, উনি এখানে কি করবে 1152 টাকা পুরোটাই ক্লেম করবে। 576 টাকা আছে, 576 পুরোটাই ক্লেম করবে। 1152 টাকা আছে, এখানে 1152 টাকা পুরোটাই ক্লেম করবে। ক্লেম করে এখানে সিনক্রোনাইজ দিয়ে দিলাম। সিনক্রোনাইজ দিয়ে দিলে আমার এখানে সবকিছু চলে আসলো, ওকে। দেন হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট আছে, ব্যাংক ইন্টারেস্ট উনি ক্লেম করবে। এখানে আমরা আবার সিনক্রোনাইজ ফ্রম ইনকাম দিয়ে দিলাম। ইনকাম দিলাম, ওনার সেভিংস অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে সিনক্রোনাইজ ভ্যালু দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টের যে টিডিএসটা ওনার কাটা হয়েছে এটাও সিনক্রোনাইজ হয়ে গেল। তাহলে ওনার আর কিছু যেহেতু নেই, আমরা এই রিটার্ন অপশনটিতে চলে গেলাম। এখানে দেখুন, এখানে দেখুন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 3582 টাকা। এখন আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করে দিয়েছি। এখন সোর্স ট্যাক্স কাটা হয়েছে 3582 টাকা। তাহলে আলটিমেটলি ওনার টোটাল পেমেন্ট হয়ে গেছে 3582 টাকা এবং ওনার টোটাল অ্যামাউন্ট পেয়েবল এখন বর্তমানে 0। দেখুন পেয়েবল অ্যামাউন্টই এখন 0 হয়ে গিয়েছে। যেহেতু পেয়েবল অ্যামাউন্ট এখন 0 হয়ে গিয়েছে, ওনার এখন আর কোনো ট্যাক্স দিতে হবে না। উনি শুধুমাত্র এই প্রসিড টু অনলাইন রিটার্নে গিয়ে ওনার এই রিটার্নটি এখানে সাবমিট করবেন। এই রিটার্নটি রিটার্ন ফরম্যাটে ওনার চলে এসেছে। এখন উনি এখান থেকে জাস্ট নিচের দিকে গিয়ে এখানে সব রিটার্ন অপশন চলে এসেছে। উনি ব্যাক দিবে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয়, আদারওয়াইজ উনি এই সাবমিট রিটার্নে
আমরা ক্লিক করে দিব, তাহলে আমাদের ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়ে যাবে। আমরা এখন সাবমিট করে দিচ্ছি ট্যাক্স রিটার্নটি। দেখুন ওনার ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়ে গিয়েছে অলরেডি। আমরা এই দেখেন ইউ অলরেডি সাবমিটেড ইউর রেগুলার রিটার্ন ইন অনলাইন। এখন আমরা চাইলেও আর রেগুলার রিটার্নে আর কাজ করতে পারবো না। কাজেই আপনারা খুব সহজেই আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। আপনারা এই রিটার্ন সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কনসার্ন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইনকাম ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অডিট, ইনকাম ট্যাক্স অডিটে গেলে কী করবেন, অডিটকে অ্যাভয়েড করার জন্য কী করবেন, ট্যাক্স কমিশনের চিঠি রিপ্লাই কীভাবে দিবেন এবং আপনাদের পার্সোনাল ফাইন্যান্স নিয়ে প্রতিনিয়ত আমরা ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।